তোমার ওই জমির মাটির নিচে একটা হাড়ি আছে। সেই হাড়িতে কিছু স্বর্ণ পাবে, তা দিয়ে তোমার দারিদ্রতা দূর করবে। ভোলাপুর নামে ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামে বাস করত রফিক নামে এক কৃষক। তার সংসারে সে ও তার স্ত্রী, কিন্তু তাদের জীবন খুবই কষ্টে কাটতেছিল। কারণ তারা যে জমিতে চাষাবাদ করত সেই জমিতে ফসল খুবই কম হতো, এবং পাশের যে জমিগুলো সেই জমিগুলোতে প্রচুর ফসল হতো, যা দেখে তাদের খুবই খারাপ লাগতো। এত কষ্ট করি, তারপরেও কেন ফসল হয় না? আমি তো সবার থেকে বেশি যত্ন নেই, তারপরেও আমার ফসলই কেন এত খারাপ হয়? কিরে রফিক, মন খারাপ করে দাঁড়িয়ে আছিস যে? আর বলো না, দেখো তোমাদের থেকে ফসলে আমি বেশি যত্ন নেই, কিন্তু তারপরেও আমার ফসলই কেন এত খারাপ হয়? সে তো দেখি, কিন্তু কি আর করবি বল, কষ্ট তো তুই আমাদের থেকে বেশি করিস। কষ্ট করার পরে যদি ফসল খারাপ হয় তখন তো একটু খারাপ লাগবেই। খারাপ তো লাগে, কিন্তু চিন্তার বিষয় এই বছর আমি কিভাবে পার করব? যে ফসল হয়েছে এতে তো আমার সারা বছর চলবে না। দেখ রফিক, চিন্তা করিস না, ভালোভাবে চেষ্টা কর, দেখ সামনে বছর অবশ্যই ভালো ফসল হবে। সেটাই দেখছি, সামনে কি হয়। আচ্ছা চলি রফিক। ঠিক আছে, যাও। কি যে করব, কিভাবে যে দিন যাবে ভেবেই পাচ্ছি না। এইভাবে চলতে থাকলে তো আমরা না খেয়ে মারা যাব। না, দাঁড়িয়ে থেকে লাভ নেই, বাড়ির দিকে পা চালাই। এরপর রফিক বাড়ির দিকে চলতে লাগলো, এবং বাড়ির ভিতরে ঢুকে দেখলো বলি, আমি খুবই ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দিবি? তোমাকে কি খেতে দেবো বলো? আমরা একবেলা খাই আর একবেলা না খেয়ে থাকি। সমস্যা নাই, তুমি তারে খাইতে দাও। আমরা না হয় আজকে একজনের খাবার দুইজনে খাইলাম, আমাদের তো অভ্যাস আছেই। তোরা তোরা আমাকে তোদের এই খারাপ সময় খেতে দিলি, তোদের এই দুর্দিন খুব শীঘ্রই কেটে যাবে, মঙ্গল হোক তোদের। এরপরে সে তার পথে চলে গেল। রফিক ও রফিকের স্ত্রী ঘরে প্রবেশ করলো, এবং তারা নিজেদের মধ্যে কিছু আলোচনা করতে লাগলো। বউ, এবছরও মনে হয় আমাদের একবেলা খাইয়া আর দুই বেলা না খাইয়াই থাকতে হইব। তুমি এভাবে কেন বলছো? বলবো না তো কি করব কও? এত কষ্ট করলাম, তবুও ফসল ভালো হইল না। আর ওরা আমার থেকে খুব কষ্ট কম করে, তারপরও ওদের ফসলই ভালো হয়। দেখো, এ নিয়ে চিন্তা করো না, একটা সময় দেখবা তোমার জমিতে ভালো ফসল ফলবে। সেই দিনটা কবে বউ? আর এইভাবে কতদিন চলবে? এক বেলা খাইয়া আর দুই বেলা না খাইয়া থাকবো? দেখো, এটা তো আর নতুন নয় যে আমরা শুধু এই বছরই এক বেলা খাবো আর দুই বেলা খেতে পাবো না। আমরা তো এইভাবেই কয়েক বছর ধরে জীবন চালাচ্ছি, এক বেলা খেয়ে আর দুই বেলা না খেয়ে। এর কিছুদিন পরে যখন জমি চাষাবাদের জন্য উপযুক্ত হলো, রফিক চাষাবাদের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিতেছিল। যদিও সে জমি চাষাবাদের জন্য প্রস্তুত নিচ্ছিল, কিন্তু তার মনটা ছিল ভীষণ খারাপ। মন খারাপ থাকলেও রফিকের কিছুই করার নেই, কারণ তার এই একমাত্র জমি, যেটা চাষাবাদ করে তার জীবিকা নির্বাহ করতে হয়। এইটা যদি চাষাবাদ না করে, তাকে সারা বছর না খেয়েই থাকতে হবে। না, আজ অনেক কাম কইরা ফেলাইছি, সব কাম আজ শেষ করতে পারবো না মনে হইতেছে। এখন বাড়িতে যাই, বিকালও হইয়াইছে। এরপরে রফিক ভাবতে ভাবতে চলতে লাগলো যে সে কিভাবে ভালো ফসল ফলাবে। আগামীকাল একটু আগে ভাগে কাজে আইব, যাতে তাড়াতাড়ি কাজ শেষ করতে পারি, এবং সবার আগেই এবার আমি বীজ লাগাবো। এরপরে রফিক কিছু সময়ের মধ্যে বাড়ি চলে গেল। বউ, ভাত দাও, আজকে অনেক কষ্ট হয়েছে, খাইয়েই ঘুমাই যাব। জমির কাজ কি সব শেষ করতে পেরেছো? না, কালকেও যাওয়া লাগবো। আগামীকাল আমার একটু সকাল সকাল ডাইকা দিও তো, এবছর সবার আগেই বীজ লাগাবো। আচ্ছা, আমি তোমাকে সকালে ডেকে দেব। রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়লো। মাঝ রাতে স্বপ্নে দেখতে লাগলো। রফিক, তোমার কষ্টের দিন শেষ হওয়ার সময় এসেছে।
তোমার জমিতে ভালো ফসল হয় না, এবছর থেকে তোমার জমিতে সব থেকে ভালো ফসল হবে। কিভাবে আমি ফসল ফলাবো? আমি তো সবার থেকে বেশি কষ্ট করি, কিন্তু তারপরেও আমার ফসল খারাপ হয়। যদি খারাপ হয় তাইলে আর আমার কি করার বলো? এই জন্যই আমি তোমার সাথে দর্শন দিলাম। আমি যেটা বলি সেটা তুমি মন দিয়ে করো। আচ্ছা, তুমি বলো আমার কি করতে হবে? শোনো তাহলে, তোমার জমিতে ভালো ফসল না হওয়ার অন্যতম কারণ হলো তোমার ওই জমির মাটির নিচে একটা হাঁড়ি আছে। সেই হাঁড়িতে কিছু স্বর্ণ পাবে, তা দিয়ে তোমার দারিদ্রতা দূর করবে এবং ওই হাঁড়িটা ওঠানোর পর থেকে তোমার জমিতে সব থেকে ভালো ফসল হবে। তুমি কি সত্যি কইতাছো? আমার ফসল ভালো হইব এবং আমার দারিদ্রতাও দূর হইব? হ্যাঁ, কালকে গিয়ে তুমি সেই হাঁড়িটা উঠিয়ে আনবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে কইতেছো আমি সেইভাবেই কাজ করব। পরের দিন সকাল হলো। তখন রফিকের বউ তাকে ডাকতে লাগলো। ওগো, তুমি ওঠো, সকাল তো অনেক আগেই হয়েছে, তুমি কাজে যাবে না? বউ, কাজে তো যাব, কিন্তু যাওয়ার আগে তোমারে কইতেছি, ভালো একখান স্বপ্ন দেখলাম। কি ভালো স্বপ্ন দেখছো বলো তো? তাহলে তো আমাদের কষ্ট দূর হয়ে যাবে। তুমি তাহলে তাড়াতাড়ি জমিতে যাও, জমিতে গিয়ে মাটি খুঁড়ে দেখো মাটির নিচে কিছু আছে নাকি। আমি আমার কোদালটা নিয়ে তাড়াতাড়ি যাই। আজকে তো রফিক বেজায় খুশি। সে তার কোদালটি নিয়ে জমির দিকে চলতে লাগলো এবং কোদাল দিয়ে মাটি খুঁড়তে লাগলো। হঠাৎ করে কোদালের সাথে কিছুর একটা সংঘর্ষ হলো এবং একটা শব্দ হলো। সে তখন বুঝতে পারলো অবশ্যই নিচে কিছু আছে। দেখি তো ভালো কইরা, ওমা, আসলেই তো একটা হাড়ি, নিশ্চয়ই এর ভিতরে কিছু আছে। না, এখানে বৈশা খোলা যাইব না, তাড়াতাড়ি বাড়ি যাই, বউ অপেক্ষা করতেছে, বাড়িতে গিয়া তারপরে খুলবো। ওগো, তাড়াতাড়ি ঢালো, ওর ভিতর কি আছে দেখি, আমার তো আর তর্স হচ্ছে না। এ তো খালি স্বর্ণ, আমাদের মনে হয় দারিদ্রতা ঘুষলো। আমাদের আর কোনো কষ্ট থাকবে না, আমাদের আর কোনো বেলা না খেয়ে থাকতে হবে না। সে তো ঠিক, কিন্তু এখন থেকে আমাদের জমিতেও নাকি ফসল হইব। তাই দেরি না কইরা কালকেই আমার জমিতে ধানের বীজ লাগাবো। পরের দিন রফিক যা বলল তাই করলো এবং সে সঠিকভাবে পরিচর্যা করতে লাগলো। কিছুদিন পরে ফসল একটু বড় হলো। আর কিছুদিন পরে ফসল আরো ভালো হয়ে উঠলো। আসলেই রফিকের জমিতে এবছর যে ফসল হয়েছে আশেপাশের কোনো জমিতে এত ভালো ফসল হয়নি। কিরে রফিক, তোমার জমিতে তো এবার সবার ফসলের থেকে দেখি ভালো ফসল হয়েছে। আসলে এটা আপনাদের দোয়া। আপনার কি মনে আছে বলেছিলেন ভালোভাবে চেষ্টা করলে ভালো ফসল হবে? তাই আমি শুধু চেষ্টাটাই করলাম। দেওয়ার মালিক উপরওয়ালা। তোমার স্বপ্নে যিনি এসেছিলেন তিনি আমাদের দারিদ্রতা মুক্ত করেছেন। তিনি যদি আমাদের এই সমস্যা থেকে উদ্ধার না করতেন তাহলে আমাদের কষ্ট কখনোই দূর হতো না। তার দ্বারাই আমাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে। জীবনে হয়তো কোনো একটা ভালো কাজ করেছিলাম। তবে তুমি অনেক পরিশ্রম করেছো আমাদের দিন ফিরাতে। এরপরে তারা তাদের ফসল কেটে বাড়িতে নিল এবং তারপর থেকে আর কখনো তাদের জমিতে খারাপ ফসল হয়নি এবং তাদের জীবন খুবই সুন্দরভাবে কাটতে লাগলো। ভালো কাজেরও ফসল পেল, পরিশ্রমেরও ফসল পেল, কোনোটাই তাদের বিফলে যায়নি।